আচ্ছা, আমরা শুরু করি। আহ, প্রথমে একটা জিনিস জানায় রাখি, সেটা হচ্ছে আপনাদের আগামীকাল দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত আমার সাথে যে ক্লাসটা, সেটা ওই সময় হবে না। আমি সেটা দুপুর 12টার সময় নিতে পারবো। এখন আমি আপনাদের জন্য যেটা করতে পারি, আমি খুব বেশিক্ষণ হয়তো বা নিব না, বা লাগলে 12টায় শুরু না করে 12টা 10-15 দিকে শুরু করতে পারি। আমি শুনছি যে আপনাদের হয়তো কোনো ধরনের কোনো ডিসকাশন বা কিছু আছে, কিন্তু আমি যদি আপনাদের ক্লাসটা কালকে নেই, তাহলে 12টা থেকে 1টা পর্যন্ত এই টাইমে আমি নিতে পারবো। এই টাইমটা ফ্রি আছে দুপুর 2টা থেকে, আর সেটা পসিবল না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমার শরীর খুবই খারাপ। আমি ইনফ্যাক্ট শরীর এত খারাপ যে আমি আজকে ডিপার্টমেন্ট থেকে আমি ছুটিতে, কারণ আমি আর কন্টেইন করতে পারতেছি না প্রেশারটা। বাট তারপর আমি ক্লাসটা হচ্ছে এখন নিয়ে নিব। আমি যত দ্রুত সম্ভব, যতটা কমের মধ্যে সম্ভব এখন কন্ডাক্ট করে দিব। কারণ আমার প্রচন্ড ঠান্ডা লাগছে এবং প্রচন্ড মাথা ব্যথা। এই কারণে হচ্ছে আমি খুব বেশি দূর কন্টিনিউ করতে পারবো না, তবে ক্লাস। আর টু বি কোয়াইট অনেস্ট, আজকে আমি ছুটিতে ছিলাম, কিন্তু তারপরেও আপনাদের ক্লাসটা আমি এই কারণে নিব, কারণ আমি যতদূর জানি 26 তারিখ সরকারি ছুটি পড়ছে। এই কারণে আমি ছুটির মধ্যে হইলেও, মানে আমি নিজে ছুটিতে থাকলে কষ্ট হলে আমি ক্লাসগুলো আমি নিয়ে নিবো, যত কম হোক আর বেশি হোক, যাতে পরীক্ষার সময় অন্তত আপনাদের কিছু, মানে আপনারা রেডি হতে পারেন। তো যাই হোক, আমি আসলে যেটা পড়াবো সেটা রেডি করে রাখছি, সেটা আপনাদেরকে দেখাই। আগে হচ্ছে আপনাদের আম, যেটা লাস্ট দিন হচ্ছে ক্লাসে করাইছিলাম, হ্যামিং কোডটা যদি আপনারা ডকুমেন্টে দেখতে চান, সেটা হচ্ছে হ্যামিং কোডটা আপনাদের এখানে এই বই যেটা হচ্ছে আমি দেখাইছি, বইটার মধ্যে হচ্ছে আছে, এবং আমি যেভাবে করছিলাম ওইরকম ভাবেই আছে। কোনো চেঞ্জ বা কিছু নাই। ফরওয়ার্ড এরর কারেকশনের মধ্যে হ্যামিং কোডের একটা সেকশন আছে, এবং হ্যামিং কোডের সেকশনে এই কোডটা হচ্ছে ব্যবহার হয়, এই সূত্রটা ব্যবহার হয় আর এর ভ্যালু বের করার জন্য। সো এম এর এম বা ডেটা বিট যত হবে, সেটার উপর বেস করে আর এর ভ্যালু বের করতে হবে, এবং টোটাল এম প্লাস আর এর বিট একটা বের করতে হবে। দেন আমরা হ্যামিং কোডের মধ্যে যদি যাই, আমরা এই বিটের ভ্যালু গুলা দিয়ে পজিশনালি প্যারিটি বিট চেক করে হচ্ছে ভ্যালু বসাইছিলাম, এবং এম প্লাস আর সেটাকে একসাথে আমরা হচ্ছে কোড বলি। এই কোড, এই শব্দটা আপনারা মাথায় রাখেন, এটা খুব দরকারি একটা ওয়ার্ড। এবং এরকম একটা জিনিস আপনাদের রিসিভার সাইটে দেখাইছিলাম, আপনাদের মধ্যে একজন যে কোনো একটা বিট চেঞ্জ করে দিছিল, যেটা ইচ্ছা সেটাই চেঞ্জ করে দিছিল, কোনো ধরনের কোনো আগে থেকে ইনফ্লুয়েন্স বা কিছু ছিল না। এরাও নিজেদের মতো একটা বিট হচ্ছে চেঞ্জ করে দিছে, যেটা হচ্ছে আপনার 7 নাম্বার বিট, এবং ইভেনচুয়ালি ডেসিমাল ভ্যালুতে আপনার 7 সেটা আসে। সো এই জিনিসটা পুরোটাই আমরা লাস্ট দিন করছিলাম। আপনাদের ক্লাসে যদি বইতে কেউ রেফারেন্স হিসেবে চান, সেটা এখানে আপনার 280 নাম্বার যেই পৃষ্ঠা নাম্বার 280, সেখানে আছে। আর অ্যাকচুয়াল বইয়ের পৃষ্ঠা নাম্বার হিসেবে সেটা আছে হচ্ছে 259। ইট ইস 260 থেকে এক কম। যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে আপনাদের জন্য, এই বইটার সলিউশন ম্যানুয়াল আসলে ইন্টারনেটে পাওয়া যায়, বাট আপনাদের সেটাও আসলে এখন দরকার নেই। এখন আপনারা ডিরেক্টলি একটা কোয়েশ্চেন লিখলে সেটার অ্যান্সার প্রপারলি আপনাদেরকে দিয়ে দেয়। এখানে প্র্যাকটিস সেটের মধ্যে, দ্যাট ইজ এক্সারসাইজের মধ্যে, যেগুলা রিভিউ কোয়েশ্চেন, এই পুরো চ্যাপ্টারটাই আসলে আমি পড়াইছি। এই কোয়েশ্চেন গুলা হচ্ছে সবই ছোট ছোট এবং থিওরিটিক্যাল কোয়েশ্চেন। দ্যাট ইজ, এর মধ্যে যে কোয়েশ্চেন গুলা আছে প্রত্যেকটাই আমি হচ্ছে আপনাদেরকে আসলে পড়ানোর সময় বলে গেছি, যেটা এরকম এরকম এরকম। জাস্ট এখানে কোয়েশ্চেনের, আপনার কাছে একটা কোয়েশ্চেনের ব্যাংকের জন্য এটা হচ্ছে আপনাদেরকে দেওয়া, যে এখানে আপনার কোয়েশ্চেন গুলা কিরকম হতে পারে বা কি টাইপের কোয়েশ্চেন আসলে পরীক্ষায় আসে। যদি থিওরিটিক্যাল হয়, এই টাইপের আসে আর কি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে, যেগুলো আছে সবগুলোই আসলে আমি আপনাদেরকে করাইছি, এবং এগুলো আসলে ছোট ছোট অ্যান্সার, কোনোটাই কোনো বড় কোনো অ্যান্সার নাই। যেমন এটা বলা আছে 17 নাম্বারটা যদি আমরা দেখি, চেকসাম চেকার কিভাবে বুঝতে পারে যে রিসিভড ডেটাতে
কোনো ড্যামেজ নাই, দ্যাট ইজ এটা কারেক্ট আছে। কারণ লাস্টে গিয়ে যখন সেটাকে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয় তখন সব কয়টা বিট জিরো আসে। যদি জিরো আসে তাহলে সেটা আনড্যামেজড। এই কারণে সে বুঝতে পারে যে এটা ঠিক আছে। তারপর 19 নাম্বারটা যদি আমরা দেখি, রিডান্ডেন্সি বিট ক্যালকুলেট করার ফর্মুলা গুলা কি কি। যদি সিঙ্গেল বিট এরর হয় তার মানে এটা হ্যামিং কোডের, এবং এটা আপনারা জানেন সেটা হচ্ছে 2 to the power r গ্রেটার দেন অর ইকুয়াল টু m প্লাস r প্লাস 1। আপনাদেরকে বলা হয়েছে যে কয়টা রিডান্ডেন্সি বিট আপনি ইউজ করবেন সেই সংখ্যাটা বের করে দিতে। ওটা 2 to the power r গ্রেটার দেন ইকুয়াল টু m প্লাস r প্লাস 1 এটা আমরা ইউজ করি। বার্স্ট এররটা আপনাদেরকে আমি হ্যামিং কোডে করাই নাই, দেয়ারফর 21 নাম্বারটা বাদ, এটার কোনো দরকার নাই। এখানে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আপনাদের কোনোটা আসলে প্রয়োজন নাই। হাউএভার পরের দিকে সবচেয়ে জরুরি যেই সেকশনটা বা ইম্পর্টেন্ট যেই সেকশনটা সেটা হচ্ছে এই এক্সারসাইজ। এই এক্সারসাইজের যে কোয়েশ্চেন গুলো আছে এগুলোর মধ্যে আমি যেগুলা পড়াইছি এগুলা হচ্ছে আপনারা করবেন। যেমন 44 নাম্বার 44, এটা আমি করাই নাই, সো এটার কোনো দরকার নাই। এই ধরনের ম্যাথ আমি করাই নাই, কিন্তু আমি এটা করাইছি, এইটা করাইছি। এখান থেকে বাকি যাই পাবেন সবই হচ্ছে আমি করাইছি, আইদার ম্যাথ হিসেবে বা থিওরি হিসেবে। বাট এখানে বাকি যা আছে সব হচ্ছে ম্যাথমেটিক্যাল বা কনসেপচুয়াল কোয়েশ্চেন। আমি কিছু কিছু আপনাদেরকে বলেও দিচ্ছি, কিছু কিছু করেও দিচ্ছি। যদি এটা ধরি, একটা রিমাইন্ডার যদি 111 হয়, ডেটা ইউনিট যদি এইটা হয় এবং ডিভাইসর যদি এইটা হয়, তাহলে কি কোনো এরর আছে কি নাই? বলতে পারছি, জিজ্ঞেস করছি কোনো এরর আছে কি এরর নাই। এটার অ্যান্সার আপনি কিভাবে করে লিখবেন? এটা হচ্ছে রিমাইন্ডার আর এটা হচ্ছে ডেটা ইউনিট। তো আমরা কি জানি, সিআরসি চেকিং এ রিমাইন্ডারটা ডেটা ইউনিটের সাথে লাস্টে অ্যাড করে পাঠায়, এবং ডিভাইসর দিয়ে সেটাকে ভাগ করে যদি লাস্টে জিরো আসে তাহলে কোনো এরর নাই। সো এখানে আমরা এটা যদি অ্যান্সার আমরা লিখতে চাই, আমরা যেটা পাঠাবো সেটা হচ্ছে 10110011, এবং এখানে যে 111 আছে সেটা 11, এবং এটাকে আমরা ভাগ দিব 1001। এরপর এটার রেজাল্টে লাস্টে গিয়ে যদি আপনার 000 আসে তাহলে আপনার বুঝতে হবে এখানে কোনো এরর নাই, আর যদি এটা না আসে তাহলে আপনাকে বুঝতে হবে এরর আছে। আহ এরপরে কোনটা আপনাদেরকে আরো দেখা দেওয়া যেতে পারে? এইটা এইটা আসলে আপনাদের দুই একবার পরীক্ষায় আসছিল, খুব কম, কিন্তু এই 53 নাম্বার আসছিল। এটার অ্যান্সার হচ্ছে 2 to the power r গ্রেটার দেন অর ইকুয়াল টু m প্লাস r প্লাস 1। এখন এখানে আপনাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডেটা ইউনিটের সাইজ, দ্যাট ইজ যদি 12 হয়, সো m এর ভ্যালু যদি 12 হয় তাহলে আর এর ভ্যালু কত হতে হবে? যদি 16 হয় তাহলে আর এর ভ্যালু কত হতে হবে? 24 হলে কত হতে হবে? এবং দেন 64 হলে কত হতে হবে? সো যদি এটা m এর ভ্যালু যদি 12 হয় তাহলে এখানে 12 বসাবেন, দ্যাট ইজ 13। 2 to the power 4 হচ্ছে 16, তার মানে এটা যাবে হচ্ছে আপনার 2 to the power 4 হচ্ছে 16। তো 12 4 16 1 17, তো বাদ চলে যায়, তাহলে এখানে আর এর ভ্যালু হইতে হবে হচ্ছে 5। এম এর ভ্যালু যদি 12 হয়, 12 আর 1 হচ্ছে 13, 13 আর 4 হচ্ছে 17, আর এর ভ্যালু 4 হইলে হয় 16, হ্যাঁ এটা হচ্ছে 5। এটাও 5 হওয়া উচিত। 16 5 21 2 to the power 5 হচ্ছে 32। আচ্ছা যদি 24 হয় তাহলে 24 1 25, যদি হয় তাহলে 2 to the power 5 হচ্ছে 32। হ্যাঁ এটাও হচ্ছে তাহলে 5। আর লাস্টে এইটা
64 65, তাহলে 2^6, 2^7, এটা হবে হচ্ছে 2^7, মানে 7। আপনারা চাইলে নিজেরা ক্যালকুলেট করতে পারেন, যদি আমি ইন কেস ভুল করে থাকি আমাকে কারেক্ট করে দিন, প্রবাবলি ভুল হয় নাই, বাট স্টিল যদি ইন কেস আপনাদের ক্যালকুলেশনে কারোর মনে হয় যে ভুল হয়েছে তাহলে কারেক্ট করে দিন, কারণ আমি আহ, বুঝতে পারতেছি না, একটু ঠান্ডা লাগছে প্লাস মাথাও ব্যথা করতেছে প্রচুর। স্যার জি বলেন। স্যার আমাদের কি মিডের জন্য সিলেবাস মানে আর কতটুকু বাকি আছে? মিডের জন্য হচ্ছে আমি আপনাদেরকে আর হচ্ছে একটা চ্যাপ্টারের 3টা, আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে হ্যামিং কোডটা পড়াইছি, হ্যামিং কোডের চ্যাপ্টারটা পুরাটা পড়াইছি এরর চেকিং এর। আর হচ্ছে আপনাদের এর পরে যেটা ওই কি বলে স্টপ অ্যান্ড ওয়েট, গো ব্যাক এন্ড, সিলেক্টিভ রিপিট, এই 2টা চ্যাপ্টার মিনিমাম আপনাদেরকে আমার কমপ্লিট করতে হবে। কিন্তু 2টা চ্যাপ্টার থেকে তো হচ্ছে আপনার 3 সেট কোয়েশ্চেন করা সম্ভব সর্বোচ্চ গেলে। আরেক সেট কোয়েশ্চেনের জন্য কতটুক লাগবে সেটা আমি এই মুহূর্তে নিশ্চিত না। সো আপনাদের আম, যদি বাকি আছে বলতে চান, বাকি আছে বলতে এরপরে আরেকটা চ্যাপ্টার বাকি আছে, সেটা আজকে এখনই আসলে শুরু করব, কিন্তু তাতেও আসলে কোয়েশ্চেনেরটা কাভার হয় কিনা চাই না, কারণ সত্যি কথা বলতে আপনাদের কেবলমাত্র একটা চ্যাপ্টারের 4 ধরনের ম্যাথমেটিক্স করানো হয়েছে বা ম্যাথের টার্ম করানো হয়েছে, সেটা দিয়ে 2 সেট কোয়েশ্চেন হইতে পারে, আরেকটা চ্যাপ্টার করালে হয়তো 3 সেটও হইতে পারে, কিন্তু আপনাদের মিডে ইন টোটাল 4 সেট কোয়েশ্চেন আমাকে করতে হবে। স্যার ঠিক আছে, যেসব ম্যাথ আমরা অলরেডি করছি এগুলাই তো স্যার এক একটা 10 নাম্বারের, অনেক বড় বড় স্যার। কোনটা? এগুলা কোনোটাই আপনাকে পুরাটা দিবে না, হয় শুধু সেন্ডার সাইড দিবে, নাহলে শুধু রিসিভার সাইড দিবে, একসাথে পুরাটা কখনোই দিবে না। সিআরসি যদি দেয় শুধু সিআরসির সেন্টার সাইড দিবে, নাহলে সিআরসি রিসিভার সাইড দিবে। এই যে উপরে যে আমি যে আপনাদেরকে দেখাইলাম, এখানে এটা রিসিভার সাইডের, তারপরে এইটা সেন্ডার সাইডের। সো আপনাকে যদি সেন্ডার এগুলা কি রিসিভার স্যার একসাথে একটা কি 5 নাম্বারের থাকবে নাকি আরো কম? চার চার করে থাকে নর্মালি, 4 বা 3, কিন্তু আপনাদের ওই কি নাম, যে কোনো একটা সাইড থাকে, কখনোই 2 সাইড থাকে না। এটা 2 সাইড দিলে এটা আসলেই বড় হয়ে যায়, 2 সাইড আপনাদেরকে একসাথে কেউ করতে দিবে না। আর এটা তো ছোট। এরপরে হচ্ছে ধরেন এই নাম্বারটার জন্য আপনাকে হ্যাভিং কোড জেনারেট করতে হবে, তাহলে এখানে বিট আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে এখানে আর এর ভ্যালু হবে হচ্ছে 4। আপনার ওরকম করে অ্যারের মতো করে বসায় নিয়ে 4টা বিট 4 জায়গায় বসায় প্রত্যেকটা বিটের ভ্যালু বের করবেন। 4টা বিটের ভ্যালু যেটা বের করবেন সেটাই হচ্ছে সে জানতে চাইছে হ্যামিং কোড গুলা কি কি হবে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্নের মধ্যে আছে হচ্ছে এই কয়টা, মেইনলি এই কয়টা পলিনোমিয়াল, আর হচ্ছে এইখান থেকে আহ, এই 3টা। এখানে কিন্তু 2টা কোয়েশ্চেন আছে, এটা একটা কোয়েশ্চেন এটা একটা কোয়েশ্চেন, ঠিক আছে। এই 3টা আর এই 4টা, এই এটা হচ্ছে হ্যামিং কোড আর সিআরসি, এই 4টা এই কয়েকটা কোয়েশ্চেন থেকে অনেকবারই পরীক্ষাতে কোয়েশ্চেন আসছে, যার মধ্যে এটা শুধুমাত্র রিসিভার সাইডের, এইটা হচ্ছে রিসিভার সাইডও না সেন্ডার সাইডও না, আর এই এটাও 64 নাম্বারটাও রিসিভার সাইডও না সেন্ডার সাইডও না, আর এইটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি সেন্ডার সাইডের, কিন্তু রেজাল্ট চেয়েছে যেটা অরিজিনাল বিটের। আমি প্রত্যেকটা আপনাকে সলিউশন করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে পলিনোমিয়াল কত হবে এই নাম্বারটার, আমি আপনাদেরকে একটা নাম্বার দিয়ে পলিনোমিয়াল বের করা দেখাইছি, তো এটা আপনারা ওভাবে করে করতে পারবেন। দ্বিতীয়টাতে আসি, রিসিভার একটা কোড রিসিভ করছে, তার মানে এটা রিসিভার সাইডের, এটাতে হ্যামিং এনকোডিং ব্যবহার করার পরে রেজাল্ট পাওয়া গেছে হচ্ছে 0101, দ্যাট ইজ 5। তাহলে কোন বিটে এরর আছে? পঞ্চম বিটে। এ পাশ থেকে হিসাব করেন, 1 2 3 4 5,
এই বিটটাতে এরর আছে। তাহলে এটা যদি এরর থাকে, এটা কারেক্ট কি হবে? 0 আসছে, তাহলে এটা 1 হবে। তো কারেক্ট কোড কি? 1100001111, এরকম ছোট ছোট অ্যান্সার, এখানে বড় কোনো কিছু নেই। আপনারা ভাবতেছেন যে কোয়েশ্চেন অনেক বড় হবে, অ্যান্সার অনেক বড় হবে, কিন্তু আপনারা নিজেরাই দেখেন এটা কত ছোট করে আমি বলে দিচ্ছি। এটার অ্যান্সারটা, কোয়েশ্চেনটা বেশ বড় 62 কিন্তু এটা নাম্বারটা বেশ। স্যার বুঝতে পারিনি। কোনটা? 62? 62 নাম্বার, হ্যাঁ। আচ্ছা, আপনারা আমাকে একটা অ্যান্সার দেন। হ্যামিং কোডে রিসিভার সাইডে যখন আমি ক্লাসে একটা জেনারেট করছিলাম রিডান্ডেন্সি বিট গুলা, সেটা ডেসিমেল করার পর রেজাল্ট কত আসছিল? 6 আসছিল না? 6 আসছিল স্যার। তার মানে 6 নাম্বার বিটে এরর ছিল নাকি? হ্যাঁ। তাইলে এখন যদি আপনাকে বলে দেয় যে হ্যামিং কোড রিসিভার সাইডে ব্যবহার করার পরে রেজাল্ট আসছে হচ্ছে 5, তাহলে কোন বিটে এরর আছে? পাঁচ স্যার নাম্বার বিটে। লাস্টের দিক দিয়ে 5 নাম্বার কাউন্ট করব। হ্যাঁ, তো ডান দিক থেকে 5 নাম্বারটা কাউন্ট করে নিয়ে, যে আমি যেটাকে মার্ক করে রাখছি। বুঝতে পারছি স্যার। একটা মিনিট, একটু সবাই ওয়েট করেন। আচ্ছা, যে 63 নাম্বার যেটা, সেটাতে আসি। সিঙ্গেল বিট এরর কারেকশনে একটা কোড দেওয়া হয়েছে আপনার, যেই কোডটা 3 বিটের। এই জন্য আমি বারবার আপনাদেরকে বলছিলাম সেন্ডার সাইডে, আমি লাগলে আরেকবার উপরে যাচ্ছি বিকজ এটা খুবই জরুরি, ওই সময় বলছিলাম। আহ, এই যে দেখেন, হ্যামিং কোডে আপনার ডেটা যেটা আছে সেটার সাথে রিডান্ডেন্সি বিট অ্যাড করলে, মাঝের বিটগুলাতে রিডান্ডেন্সি বিটগুলা অ্যাড করলে তারপরে ইভেনচুয়াল যে রেজাল্টটা আমরা পাই সেটার নাম হচ্ছে কোড। কোড মানে হচ্ছে এম প্লাস আর। এই জিনিসটা আমি ক্লাসেও আপনাদেরকে কয়েকবার বলছি, এখনো বললাম। So, এখন যদি আমরা এক্সাম্পলে আসি, সরি এক্সারসাইজে আসি, বলা হয়েছে একটা সিঙ্গেল বিট এরর কারেকশনে একটা কোড আছে যেটাতে টোটাল বিট আছে 3টা। তো ধরেন আমরা 3 বিটের একটা কোড লিখি, 101, 3 বিটের আমরা কোডটা লিখলাম। এখন এই 3 বিটের কোড 4টা আলাদা আলাদা স্টেটে থাকতে পারে, যে কোনো একটায় থাকবে, 4টা স্টেটের যে কোনো একটাতে। এই কোডটাতে কোনো এরর নাই। এই কোডটার প্রথম বিটে এরর আছে, অথবা দ্বিতীয় বিটে এরর আছে, অথবা তৃতীয় বিটে এরর আছে। তো প্রশ্নটা হচ্ছে যে এই 101 বা এই কোডের মধ্যে কয়টা বিট রিডান্ডেন্ট, কয়টা বিট অ্যাকচুয়াল ডাটা। আমরা জানি যদি 3 বিটের কোড হয়, এটার মানে হচ্ছে এম প্লাস আর ইকুয়াল টু 3। এটা আমরা জানি, যেহেতু কোড মানে হচ্ছে এম প্লাস আর, 3 বিটের কোড মানে এম প্লাস আর ইকুয়াল টু 3। তো এখন যদি 2 টু দি পাওয়ার আর গ্রেটার দেন অর ইকুয়াল টু এম প্লাস আর প্লাস 1 আমরা লিখি, এম প্লাস আর প্লাস 1 এটার ভ্যালু, এখন এম প্লাস আর এর ভ্যালু হচ্ছে 3 আর 1, দ্যাট মিনস আমার এখানে 2 টু দি পাওয়ার আর
greater than or equal to 3 plus 1, that is 4. So 2 to the power r greater than or equal to 4. So r এর ভ্যালু হচ্ছে 2। So আমরা এটা এখন বলতে পারি যে how many of these 3 bits should be redundant to correct this code? Answer হচ্ছে 2। How many bits can be the actual data? Answer হচ্ছে 1। সো এটা না সেন্ডার সাইডের না রিসিভার সাইডের, এটা আসলে একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। এবং সেম জিনিসটা যদি আপনার 3 বিট না হয়ে যদি 10 বিট হইতো, তাহলে আপনার এখানে লিখতেন হচ্ছে 10, এটা হতে হচ্ছে 11, আর এটা যদি 11 হইতো এটা হইতো হচ্ছে 4। সো তখন 4 বিট হইতো রিডান্ডেন্ট, আর কোড কত 10 বিটের, 6 বিট হচ্ছে অ্যাকচুয়াল ডাটা। এরকম হচ্ছে কোয়েশ্চেন গুলো। আর লাস্টেরটা এইটা, এটা বলা হয়েছে যে রিসিভ করা হয়েছে, ঠিক আছে। এখন আমি এটাও করে দিচ্ছি। একটা কোড রিসিভ করা হয়েছে, এটা এটা হচ্ছে সম্পূর্ণ কোড। 2 2 4 5 6 7, সরি 2 2 4 5 6 7 8 9 10 11। এটা আসলে আপনাদেরকে ক্লাসে যেটা করাইছি সেইটাই, ক্লাসেও 11-র জন্যই করাইছিলাম, এখানেও 11ই আছে। দ্যাট মিনস এটা এটা 1 2 4 5 6 7 8, এটা এই 4টা বিট হচ্ছে আপনার রিডান্ডেন্সি বিট। আপনারা R1 R2 R4 R8 এই 4টার জন্য প্যারিটি চেক করে দেখবেন এই পুরোটার মধ্যে। যদি কোনো সংখ্যা আসে, দ্যাট ইজ সবকটা যদি 0 0 0 আসে, জিরো ওয়ান, দ্যাট ইজ 1 0 1 0, হুইচ ইজ আপনার 8 9 10। এটা ডেসিমেল ভ্যালু হচ্ছে 10। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10, এই সংখ্যাটা 1 না হয়ে 0 হবে, এবং ওটা হবে। আর রিডান্ডেন্ট বিট গুলো বাদ দিয়ে দিবেন। তারপর যে 6 বিট বাকি থাকবে সেটা হচ্ছে, 7 বিট বাকি থাকবে সেটা হচ্ছে আপনার অরিজিনাল কোড। এই গেল হচ্ছে এটার কোয়েশ্চেন গুলার সলিউশন, যেটা ছোট। এখন এই চ্যাপ্টারটা ডেটা লিঙ্ক কন্ট্রোল এন্ড প্রোটোকল, এই চ্যাপ্টারটা হচ্ছে আমি আজকে কিছুটা আপনাদেরকে আগায় দিয়ে যাব, কারণ এইটা সহজ জিনিস, কিন্তু একটু দুই একটা জিনিস একটু মাথায় রাখতে হয়, তাইলেই চলবে। প্রথম ডেফিনেশন আসে এই চ্যাপ্টারের নাম দেখেন, চ্যাপ্টারের নাম হচ্ছে ডেটা লিঙ্ক কন্ট্রোল এন্ড প্রোটোকল। প্রোটোকল আছে হচ্ছে 3টা: স্টপ এন্ড ওয়েট, গো ব্যাক এন, এবং সিলেক্টিভ রিপিট। এখন ডেটা লিঙ্ক কন্ট্রোল বলতে যেটা বোঝায়, যেই মানে চ্যানেল দিয়ে আপনার কমিউনিকেশনটা হচ্ছে, সেই চ্যানেলের মধ্যে আপনি ঠিক কিভাবে করে ডেটা ফ্রেম গুলা পাঠাইতে পারবেন। দ্যাট ইজ ডেটা পাঠাতে গেলে প্যাকেট হিসেবে বা ফ্রেমের মধ্যে পাঠাইতে হয়। সেই ফ্রেমের মধ্যে পাঠাতে গেলে আপনি ঠিক কোন কোন ফ্যাক্ট গুলা ইউজ করবেন বা কোন কোন মেকানিজম গুলা ইউজ করবেন সেই ফ্রেমটা পাঠাতে পারবেন কি পারবেন না, এবং শুধু পাঠানো না, রিসিভটাও কিভাবে করে রিসিভ করতে পারবে বা রিসিভ করতে পারবে না। দ্যাট ইজ, সহজে যদি বলি, প্রথম জিনিসটা হচ্ছে আপনি একটা মেসেজ লিখছেন, সেটা বাইনারিতে এনকোড হয়ে একটা মেসেজ হিসেবে রেডি হইলো, সেটাকে আমরা বলি পে লোড।
বা ইনফরমেশন বা হোয়াটএভার, এই দুটার কোন একটা পেলোড বলে বা ইনফরমেশন বলে, এইটা ডিরেক্টলি ট্রান্সমিশন করা যায় না। এই বাইনারি নাম্বারটার সাথে, এই মেসেজটার সাথে একটা হেডার অ্যাড্রেস, একটা মানে হেডার বলতে একটা সেন্ডার অ্যাড্রেস, একটা রিসিভার অ্যাড্রেস, এই যে আমরা যেই এরর চেকিংটা করলাম সেই এরর চেকিং এর মেকানিজম, এগুলা অ্যাড করতে হয়। এই টোটাল প্যাকেজটার নাম হচ্ছে তখন ফ্রেম। এই ফ্রেমটা কোন স্ট্রাকচারে তৈরি করতে হয় সেটাও আপনার প্রসিডিউর বা কোনো কি বলবো মেকানিজম দ্বারা হচ্ছে কন্ট্রোলড। এরপরে সেই ফ্রেমটা যখন আপনি ট্রান্সমিশন করবেন, ট্রান্সমিশন টেকনিকটা কি হবে সেটা হচ্ছে আপনার এই তিনটা প্রোটোকল। প্রথম ডেফিনেশন আপনাকে যেগুলো জানতে হবে সেটা হচ্ছে ফ্লো কন্ট্রোল কাকে বলে এবং এরর কন্ট্রোল কাকে বলে। ফ্লো কন্ট্রোলের ডেফিনেশন হচ্ছে, ধরেন সেন্ডার এবং রিসিভারের মধ্যে ইন্টারনেটের স্পিডের তারতম্য আছে, ডিফারেন্স আছে। একজনের ইন্টারনেটের স্পিড 50 এমবিপিএস আর একজনের ধরেন 10 এমবিপিএস। তাহলে যে 50 এমবিপিএস সে যত বেশি ডেটা পাঠাতে পারবে, 10 এমবিপিএস এর সে এত বেশি ডেটা রিসিভ করতে পারবে না। তো বিষয়টা হচ্ছে 50 এমবিপিএস যে ইউজ করে সে একের পর এক যেটা পাঠাতে থাকবে, আর 10 এমবিপিএস যে সে 10 এমবিপিএস পাওয়ার পরে এর পরের গুলা তার ওখানে জমতে থাকবে, প্রসেস হইতে দেরি হবে, তার সেকশনটা মানে যে কম স্পিড তার এন্ডটায় মেসেজ জমতে জমতে সেখানে ওভারওয়েলমড পজিশন তৈরি হবে, দ্যাট ইজ মেসেজের স্রোতে সে তার প্রোটোকল বন্ধ হয়ে যাবে, আর কাজ করতে পারবে না। এইটা যেন না হয় সেজন্য যার স্পিড বেশি তার কম্পিউটারকে, দ্যাট ইজ তার ওএসআই মডেলকে, তার ট্রান্সপোর্ট লেয়ারকে, তার এই ফিজিক্যাল লেয়ারে একটা মেসেজ পাঠানো হয় যে তোমার সেন্ডার মানে তোমার রিসিভার আর মেসেজ রিসিভ করতে পারতেছে না, তাকে এখনই এত মেসেজ আর পাঠায়ও না। তো যেটা হয়, আপনি আপনার মতো মেসেজ পাঠাচ্ছেন, আপনি সেন্ডার, আপনার স্পিড বেশি, আপনি মেসেজ পাঠাচ্ছেন, কিন্তু তার দিকে যখন মেসেজটা ট্রান্সমিশন হইতে থাকে তখন সেটা একটু ধীরে ধীরে হয়, অ্যাজ লং এজ সে প্রসেস করে কমপ্লিট করতে পারে না, তার দিকে আর মেসেজটা রিসিভ হয় না। এবং এই রিসিভার যখন একটু লাইট ওয়েট হয়, একটু যখন তার মেসেজ গুলা সে রিসিভ করে ফেলতে পারে পেন্ডিং গুলা, তখন বাকিগুলো আরো আসতে থাকে, বাকিগুলা এরপর আবার আসতে থাকে। কিন্তু এটা আসলে ক্লায়েন্টকে বলার কোনো রিজন নেই, তাহলে তো ক্লায়েন্ট মাইন্ড করবে। এটাই হচ্ছে এখানে লেখা আছে ফ্লো কন্ট্রোলের, এখানে যাবতীয় যা যা লেখা আছে সংক্ষেপে এটাই। আর যদি আমরা জাস্ট জিস্ট হিসেবে দেখি, flow control refers to a set of procedure used to restrict the amount of data that the sender can send before waiting for acknowledgement. That is, সেন্ডার মেসেজ ততক্ষণ পাঠাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে বুঝতে পারবে না যে তার রিসিভার মেসেজটা রিসিভ করতে রেডি নাকি রেডি না। এখন কি করলে রেডি বোঝা যাবে, কি করলে রেডি না বোঝা যাবে, সেটাকে যদি আমি শর্টকাটে বলি, আপনি একজন সেন্ডার, আপনি আপনার ফ্রেন্ডকে মেসেজ পাঠাবেন, কিন্তু আপনি যেটা জানেন না সেটা হচ্ছে মেসেজটা মেসেজটা রিসিভারের কাছে সেন্ড করার আগে সেন্ডার আর রিসিভারের কম্পিউটার নিজেরা নিজেরা কিছু কি বলবো এটাকে, ম্যানেজমেন্ট রিলেটেড মেসেজ ইউ ফ্রেম দিয়ে সেন্ড এবং রিসিভ করে। এবং ইউ ফ্রেম, এস ফ্রেম, আই ফ্রেম এটা আমি একটু পরে পড়াবো, মানে এটা আরো অনেক পরে পড়াবো, কিন্তু এটাতে তারা রিসিভ করে। মেইন বিষয়টা হচ্ছে একজন সেন্ডারের মেসেজ সেন্ড করতে ইচ্ছা হইতেই পারে তার ফ্রেন্ডের কাছে, কিন্তু তার রিসিভার সেটা রিসিভ করতে পারবে কিনা সেই অ্যাকসেপ্টেন্স বা সেই অ্যাকনলেজমেন্টটা আগে সেন্ডারের পিসি রিসিভ করে। সেন্ডার রিসিভ করে না, সেন্ডারের পিসি রিসিভ করে। মানে সেন্ডার তো মেসেজ পাঠাতে চাচ্ছে, কিন্তু আপনি যখন আপনার ফ্রেন্ডের কাছে মেসেজ পাঠাইতে চান তখন আপনার ফ্রেন্ডের সাথে আপনার একটা চ্যানেল ক্রিয়েট হওয়ার প্রয়োজন হয়। এই চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয় দুইটা আলাদা আলাদা ডিভাইসের মধ্যে।
আপনার সাথে আপনার ফ্রেন্ডের না, আপনাদের দুইজনের ডিভাইসের মধ্যে। সো তখন যদি কোন প্রোটোকল ব্যবহার হবে, স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল ব্যবহার হবে, না সিলেক্টিভ রিপিট, না গো ব্যাক এন, না মাল্টি লেয়ার অ্যাকনলেজমেন্ট, এটা ডিভাইস দুইটা সিলেক্ট করে। আপনাদের অনার্সে তিনটাই আছে, জাস্ট এই তিনটাই, সো এই তিনটাই আমি হচ্ছে করাবো, অন্যগুলা না। কি নাম, এর মধ্যে ফ্যাক্ট হচ্ছে যেটা, আপনি আপনার ফ্রেন্ডের কাছে মেসেজ পাঠাবেন, অ্যাকনলেজমেন্ট পাবেন যে সে সেটা রিসিভ করছে, তারপর আপনি নেক্সট মেসেজ পাঠাবেন। নেক্সট মেসেজ পাঠানোর পরে অ্যাকনলেজমেন্ট করবেন যে সেটা রিসিভ হয়েছে, তারপর 3 নাম্বার মেসেজ পাঠাবেন। 3 নাম্বার যদি আপনার অ্যাকনলেজ হয় তাহলে 4 নাম্বার পাঠাবেন। এইরকম একটা প্রসিডিউর ফ্লো কন্ট্রোলের মধ্যে অ্যাপ্লাই করা হয়, যাতে করে যতক্ষণ পর্যন্ত রিসিভার আপনাকে না বলে যে তুমি পাঠাও, ততক্ষণ পর্যন্ত আপনি পাঠাইতে পারবেন না। এই হচ্ছে পারমিশনের বিষয়টা। So, এটা মেইনলি এটা ফ্লো কন্ট্রোল মেকানিজম, যাতে করে একের পর এক মেসেজ কেউ পাঠাইতে না পারে। ধরেন কেউ যদি আপনাকে মেসেজে ব্লক করে দেয়, আপনার রিসিভিং সাইড থেকে অ্যাকনলেজমেন্ট ফুললি ব্লকড, সো আপনি আর চাইলেও তাকে কখনো মেসেজ পাঠাতে পারবেন। এই হচ্ছে প্রসিডিউরটা। আর এরর কন্ট্রোল যেটা, সেটা হচ্ছে, এটা আসলে ম্যাথ করালে ভালো বোঝা যাবে। সেটা হচ্ছে গিয়ে, এখন এই যে আপনি মেসেজ পাঠাবেন আপনার ফ্রেন্ডকে, এটা তো একটা ফ্রেম হিসেবে যায়। এই ফ্রেমটা, একটা মেসেজ, আপনি ধরুন একটা টোটাল একটা বড় প্যারাগ্রাফ লিখছেন, সেটা সেই ফ্রেমের মধ্যে একটা ফ্রেমে জায়গা দেওয়া পসিবল না। সো আপনার 6-7টা ফ্রেম লাগতে পারে, 10টা ফ্রেম লাগতে পারে, 15টা ফ্রেম লাগতে পারে। আমরা এখানে যখন ম্যাথগুলা করব, আমরা একটা, মানে কি বলবো, জাস্ট একটা নাম্বার আমরা ধরে নিব, বা আমরা একটা নাম্বার মনে করে নিব যে এতগুলা ফ্রেম আপনার লাগবে পাঠানোর জন্য। কিন্তু সেটা বেসিক্যালি হচ্ছে মেসেজের সাইজের উপরে এবং ফ্রেমের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে যে কয়টা ফ্রেম আপনার ইভেন্চুয়ালি লাগবে। ট্রান্সপোর্ট লেয়ারে মেসেজের সেগমেন্টেশন করা হয়, দ্যাট ইজ মেসেজকে টুকরা করা হয়। ট্রান্সপোর্ট লেয়ার যতগুলা টুকরা করবে ততগুলা ফ্রেম হবে। বিষয়টা হচ্ছে এরকম, আপনার যে ওএসআই মডেল করছেন, ওএসআই মডেল ট্রান্সপোর্ট লেয়ার একটা মেসেজকে যতগুলা টুকরা করবে ততগুলা ফ্রেম হবে। গেল। এখন এই ফ্রেমগুলা যখন আপনি আপনার ফ্রেন্ডকে পাঠাবেন, 10টা ফ্রেম, সাপোজ 10টা ফ্রেম আপনার হয়েছে, আপনি যখন 10টা ফ্রেম পাঠাবেন, এর মধ্যে কোনো ফ্রেম রিসিভ হবে, কোনো ফ্রেম মাঝ রাস্তায় নষ্ট হয়ে যাবে, পৌঁছাবেই না। আর কোনো ফ্রেম আপনার ফ্রেন্ডের কাছে পৌঁছাবে, কিন্তু আপনি যেই সিগন্যালটা দিয়ে পাঠাইছিলেন সেই সিগন্যালটায় পৌঁছাবে না, সিগন্যালটা নষ্ট হয়ে যাবে, দ্যাট ইজ ফ্রেমটা ড্যামেজড হবে। এখন এই ধরনের ক্ষেত্রে কি মেজারমেন্ট নেওয়া হবে যাতে করে রিসিভার সবসময় কারেক্ট মেসেজটা রিসিভ করে, সেটা হচ্ছে এরর কন্ট্রোলের কাজ। সবসময় একটা জিনিস মনে রাখবেন, এই টোটাল চ্যাপ্টারে যত ধরনের ইস্যু অ্যারাইজ হবে, সবকিছু সলভ করবে হচ্ছে সেন্ডার। রিসিভার কোনো কিছুই সলভ করবে না। রিসিভার খালি বলবে যে আমি অ্যাকনলেজমেন্ট পাইছি, নাইলে পাই নাই। আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে টাইম আউট। একজন সেন্ডার একটা ফ্রেম পাঠানোর পরে একটা নির্দিষ্ট সময় ওয়েট করবে। এই সময়টা সাধারণভাবে একটা ট্রান্সমিশন হতে যত সময় লাগে তার ডাবল পরিমাণ সময়। মানে এটা নর্মালি একটা স্ট্যান্ডার্ড ধরেন আপনার একটা মেসেজ পাঠাইতে 2 মিনিটের বেশি লাগার কথা না, তার মানে আপনি 4 মিনিটের বেশি ওয়েট করবেন না। অ্যাট মোস্ট টোয়াইস দ্য প্রোপাগেশন ডিলে, এটা হচ্ছে ডেফিনেশন। তো যদি কোনো কারণে সেন্ডার একটা মেসেজ পাঠায় কিন্তু রিসিভারের কাছে সেটা না পৌঁছায় এবং টাইম আউট হয়ে যায়, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেন্ডার একটা মেসেজ পাঠানোর পরই যখন একটা ফ্রেম পাঠাবে, সেই যখনই সে ফ্রেম পাঠাবে সে দুটো কাজ করবে।
ফ্রেমটার একটা ডুপ্লিকেট কপি নিজের কাছে রাখবে এবং একটা স্টপ ওয়াচ চালু করবে। এই স্টপ ওয়াচটাই হচ্ছে আপনার টাইম হিসাব করবে। যদি অ্যাকনলেজমেন্ট মানে ফ্রেমটা ট্রান্সমিট যখন শুরু হবে তখনই স্টপ ওয়াচটা শুরু হবে। অ্যাকনলেজমেন্টটা যদি টাইম আউট হওয়ার আগে না আসে তাহলে ফ্রেমটা রিসেন্ড করতে হবে। এটাকেই বলা হয় রিট্রান্সমিশন অফ ডেটা, যেটা আপনার এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন। রিট্রান্সমিশন এটাকেই বলে। আর অটোমেটিক রিপিট রিকোয়েস্ট মানে হচ্ছে রিসিভার নর্মালি কোনো মেসেজ বা কোনো ফ্রেম সেকেন্ড টাইম বা থার্ড টাইম ট্রান্সমিশন করতে বলে না। নর্মালি রিসিভার এটা বলে না। নর্মালি টাইম আউট হয়ে গেলেই আমরা রিট্রান্সমিট করি। তবে একটা প্রোটোকল আছে, দ্যাট ইজ সবার নিচে যেটা দেখতে পাচ্ছেন, সিলেক্টিভ রিপিট ARQ। এইটা মাঝে মাঝে বলে, কখনো কখনো বলে, বাকিরা বলে না। সো অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রে যদি আসি, রিসিভার যদি মেসেজ রিসিভ করে তাইলে বলবে আমি মেসেজ রিসিভ করছি। যদি না করে সে তো জানে না কোনো মেসেজ আসতেছে, সো সে কোনো রিপ্লাই বা কোনো অ্যাকনলেজমেন্ট দিবে না। প্রোটোকলের থেকে প্রোটোকলে ভ্যারি করে যে রিসিভারকে মাস্ট অ্যাকনলেজমেন্ট দিতে হবে নাকি হবে না, এটা প্রোটোকল টু প্রোটোকল ভ্যারি করে। কিন্তু অ্যাকনলেজমেন্ট যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সেন্ডার একটা নির্দিষ্ট সংখ্যক ফ্রেম পাঠাইতে পারবে, তার বেশি পাঠাইতে পারবে না, যেটা আমরা ওই ফ্লো কন্ট্রোলের মধ্যে দেখে আসছি। আমাদের এরর চেকিং মেকানিজম আসলে হচ্ছে তিন ধরনের। তার মধ্যে প্রথমটা হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট ARQ। এইটা হচ্ছে সবচেয়ে সহজ, একদম স্ট্রেইট ফরওয়ার্ড, সিম্পল, কোনো ধরনের কোনো প্যাচ এবং গ্যাঞ্জাম নাই। এবং এটাই এই চ্যাপ্টারে একমাত্র থিওরিটিক্যাল কোনো একটা কোয়েশ্চেন, মানে কোনো একটা অ্যালগোরিদমের এক্সপ্লেনেশন যেটা থিওরিটিক্যালি এক্সপ্লেইন করা হয়েছে। এটা ছাড়া শুধুমাত্র এই একটা মেকানিজমের ফিচার বা এক্সপ্লেনেশন ছাড়া এখানে সামনে আর আপনারা যা পাবেন, এভরিথিং, সমস্ত কিছু, প্রত্যেকটা জিনিস আপনাকে ছবি থেকে নিজের ভাষায় এক্সপ্লেন করতে হবে। এই ছবিও যে আপনার এই ছবি আঁকতে হবে এমন কোনো কথা নাই, অ্যাজ লং এজ আপনি একটা ছবি আসবেন যেখানে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে যে কোনো একটা অ্যাকনলেজমেন্টকে আপনি লস দেখাইছেন, মানে অ্যাকনলেজমেন্টটা সেন্ডারের কাছে পৌঁছায় নাই, এই ছবিটা কারেক্ট। আমি আপনাদেরকে এটা আগামীকাল অ্যাকচুয়ালি হাতে এঁকে দেখায় দিব যে এরকম হইলে এরকম হবে, ওরকম হইলে এরকম হবে। আপনারা সব মিলায় তিনটা মাত্র কনসেপ্ট মাথায় রাখবেন, জাস্ট তিনটা কনসেপ্ট মাথায় রাখবেন। এসব ছবি ড্র করা কোনো বিষয়ই না, একদম সহজ। কিন্তু আপনি যদি মনে করেন যে এই ছবিটা আছে মানে এই ছবিটাই ড্র করতে হবে, অন্য কোনো ছবি এটার অ্যান্সার হওয়া যাবে না, ইন দ্যাট কেস আপনি ম্যাসিভলি একটা প্রবলেমের মধ্যে পড়বেন। কারণ এখানে যা যা লেখা আছে সবকিছু তিনটা কনসেপ্টের উপর বেস করে লেখা আছে। এক নাম্বার হচ্ছে অ্যাকনলেজমেন্ট কখন দিতে হবে, দুই নাম্বার হচ্ছে টাইম আউট হইলে কি করব, তিন নাম্বার হচ্ছে ডুপ্লিকেট হইলে কি করব। এতটুকু, এর বেশি কিচ্ছু নেই। অ্যাকনলেজমেন্ট কখন আমাকে পেতে হবে, টাইম আউট হলে আমি কি করব, ডুপ্লিকেট হইলে আমি কি করব। এই তিনটা জিনিসের মধ্যেই পুরা জিনিসটা আবদ্ধ, এর বাইরে কিচ্ছু নাই। লাস্টলি যে ফ্যাক্টটা সেটা হচ্ছে এই ছবি আপনাকে কনসেপচুয়ালি ট্রু হইতে হবে, দ্যাট ইজ কারেক্ট হইতে হবে, অ্যাজ লং অ্যাজ আপনি এই ছবির মধ্যে যে কোনো জায়গাতে একটা অ্যাকনলেজমেন্টকে লস করতে পারবেন, এই ছবি কারেক্ট। আর যে তিনটা কনসেপ্ট বলছি, তিনটা কনসেপ্ট যদি ঠিক থাকে তাহলে এই ছবি কারেক্ট। আপনাকে যদি লস্ট ফ্রেমের সিনারিও বলে, দ্যাট ইজ আপনি একটা ফ্রেম পাঠাইছেন কিন্তু সেই ফ্রেমটা মাঝ রাস্তায় হারায় গেছে, এটা যদি আপনি শো করতে পারেন এবং ওই তিনটা কনসেপ্ট আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার অ্যান্সার কারেক্ট। এখন আপনি বলতে পারেন স্যার আমি তো ফ্রেম 1 লস্ট না করে ফ্রেম 0 লস করতে পারতাম। পারতেন, কোনো সমস্যা ছিল না। এটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের মতো,
দ্যাট ইজ আপনারা অর্গানিক কেমিস্ট্রি নামে যে সাবজেক্ট যে পড়ে থাকেন, ওখানে আমাদের শুধুমাত্র সূত্রটা মনে রাখতে হয়। আর ওখানে সূত্র মানে আমাদেরকে বলেই দেয় যে আপনার শুধু সূত্র ঠিক থাকতে হবে, এরপরে আপনি যা লিখবেন সব নিজের ভাষায় লিখবেন, কোনো ধরনের কোনো কনক্রিট অ্যান্সার নাই। ছবি ঠিক, তার মানে সেই ছবির এক্সপ্লেনেশনও ঠিক। সো আপনার মেজরলি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এর প্রত্যেকটা ছবি আমরা ড্র করি কিভাবে। আপনাদের পরীক্ষার কোয়েশ্চেনের কথা যদি বলেন, পরীক্ষার কোয়েশ্চেনের জন্যও আমরা নিচের দিকে, আচ্ছা আরেকটা জিনিস আছে, এখানে আসলে অনেক ধরনের ছবি আছে, গো ব্যাক এন এর ক্ষেত্রেও কয়েকটা ছবি আছে, আমি প্রত্যেকটাতেই আপনাদেরকে কোনো না কোনো টেকনিক শিখাই দিব, সেই টেকনিকটা মাস্ট ফলো করবেন। আর গো ব্যাক এন আর সিলেক্টিভ রিপিটের ক্ষেত্রে দুইটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে এইটা, এটি ফিগার 11.11, এবং সিলেক্টিভ রিপিটের ক্ষেত্রে আছে হচ্ছে সিমিলারলি 11.14। এই দুইটা থেকে যে কোনো একটা কোয়েশ্চেন আপনাদের পরীক্ষাতে সারা জীবনই আসবে, মিনিমাম এই দুইটার যে কোনো একটা আসবে, ইভেন দুইটাও কখনো কখনো আসতে পারে। এখন আপনাদের যে বলছিলাম যে ফ্রেমের স্ট্রাকচার যে শিখাবো, এই ফ্রেমের স্ট্রাকচারটার পরপরই আছে, দ্যাট ইজ এই যে এটা হচ্ছে আপনার সেই ফ্রেমের স্ট্রাকচার, এটাও আমি আপনাদেরকে পরে করাবো, বাট এটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি না, আপনাদের মাথায় বার্ডেন করে লাভ নাই। যেটা মেইনলি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন আপনাদের এই ফিগার ড্রয়ের ক্ষেত্রে আসে। দ্যাট ইজ আমরা এতক্ষণ যে ছবিগুলো ড্র দেখাইলাম, যে ছবি যদি ঠিক থাকে তাহলে লেখা ঠিক, ছবির মধ্যে এরকম 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 করলে ঠিক, এই কনসেপ্ট যদি ঠিক থাকে তাহলে ছবি ঠিক। কিন্তু কোয়েশ্চেনটা কিভাবে লেখা হয়, কোয়েশ্চেনটা লেখা হয় এভাবে 31 নাম্বারে যেভাবে লেখা আছে সেভাবেই, একদম এভাবেই লেখা হয়। দ্যাট ডাজেন্ট মিন যে এটাই আসে, তা না, মানে এই স্ট্রাকচারে কোয়েশ্চেনটা করা হয়। দেখতেই পাচ্ছেন এই প্রথমটা হচ্ছে গো ব্যাক কোণের জন্য করা, পরেরটা হচ্ছে সিলেক্টিভ রিপিটের জন্য করা। সো যদি অ্যাজ লং এজ আপনাদেরকে ফিগার ড্র করতে হবে বা ফিগার ড্র করা ফিগারের এক্সপ্লেনেশন আপনাদের লাগবে, আপনারা এই কোয়েশ্চেনটাকে একটা রেফারেন্স হিসেবে নিতে পারেন যে স্যার এই রকম করে পরীক্ষায় হয়তো কোয়েশ্চেন দিতে পারে, সম্ভাবনা আছে। এখানে আপনাদের ইন টোটাল আমি 3টে অ্যালগোরিদম করাবো এবং এইচডিএলসির যে ফ্রেম সেটা করাবো। আপনারা নিশ্চিত থাকেন এই 3টে অ্যালগোরিদমের মধ্যে মিনিমাম 2টা থেকে কোয়েশ্চেন আসবেই, এইচডিএলসি থেকেও নর্মালি কোয়েশ্চেন আসে। আর স্টপ অ্যান্ড ওয়েট হচ্ছে আসলে সবচেয়ে সহজ এবং পুরানো প্রোটোকল, এই জন্য নর্মালি স্টপ অ্যান্ড ওয়েট থেকে ছবি ড্র করার মতো কোনো কিছু আসে না, সেটা গো ব্যাক এন বা সিলেক্টিভ রিপিট থেকেই আসে, এখানেও এই জন্য এই দুটা থেকেই দেওয়া হয়েছে। আর হচ্ছে কি নাম, কিছু কিছু সিনারিও আছে, সিনারিও বেসড, নর্মাল সিনারিও এবং অ্যাবনর্মাল সিনারিও। নর্মাল সিনারিও কখনোই পরীক্ষাতে আসে না, সব হয় লস্ট ফ্রেম, নাহলে লস্ট অ্যাকনলেজমেন্ট বা ডিলেইড অ্যাকনলেজমেন্ট। সবচেয়ে প্রবলেমেটিক সিনারিও হচ্ছে ডিলে করলে কি হয়। তো এখানেও যদি আপনার ছবিতেও যদি খেয়াল করে দেখেন, কোনো না কোনো টাইম আউট, দ্যাট ইজ অ্যাবনর্মাল, কোনো না কোনো ভেজাল এখানে তারা রাখবেই, কিছু না কিছু। এবং এখানে যে লেখা আছে বাকিগুলো হয়তো আপনারা বুঝবেন না, কিন্তু এখানে এই জিনিসটা যে লেখা আছে এটার একটা ছোট্ট ইস্যু আছে আর কি, দ্যাট ইজ 4 নাম্বারটার জন্য পাইছি, তাহলে পরেরটার জন্য কেন পাইলাম না, সেটা তো এক্সপায়ার হয়েছে, এক্সপায়ার হয়ে গেলে কি করবো, এই ধরনের কিছু ইস্যু হচ্ছে এখানে আছে। বাট অ্যাজ লং অ্যাজ রেফারেন্স কোয়েশ্চেন, এটা আপনাদের জন্য একটা ভালো রেফারেন্স কোয়েশ্চেন হতে পারে। আমি স্টপ এন্ড ওয়েটটা জাস্ট অল্প একটু শুরু করে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখানে যা যা লেখা আছে সেটাই আমি জাস্ট আপনাদেরকে আগে ভাষাগত ভাবে বলি। বিষয়টা হচ্ছে আপনারা এই ছবিটাও আসলে দেখার দরকার নেই, আমি যা যা লিখতেছি সেটা খেয়াল করেন। একটা ট্রান্সমিশনের জন্য আমাদের দরকার 2জন ব্যক্তি, একজন হবে সেন্ডার একজন হবে রিসিভার, এবং সেন্ডারের কাছে একটা কম্পিউটার থাকবে, রিসিভারের কাছে একটা কম্পিউটার।
সেন্ডার হচ্ছে এমন একজন যে একটা মেসেজ জেনারেট করবে, এবং আমরা যেটা অলরেডি জানলাম সেটা হচ্ছে একটা মেসেজ আপনি লেখার পরে সেটা কয়টা ফ্রেম হবে সেই ফ্রেমটা আপনার ট্রান্সপোর্ট লেয়ার ডিটেক্ট করে। ধরে নেন আপনি অ্যাজ এ সেন্ডার আপনার 10টা ফ্রেম জেনারেট হয়েছে, এই 10টা ফ্রেম আপনি টোটাল এই রিসিভারের কাছে পাঠাবেন। এখন নর্মালি আমরা যেটা করতাম এই 10টা ফ্রেমকে আমরা 1 2 3 4 5 আপ টু 10 পর্যন্ত নাম্বারিং করতাম এবং তারপর 1 2 3 4 5 6 7 8 করে পাঠাইতাম। স্টপ এন্ড ওয়েটের প্রথম কনসেপ্ট হচ্ছে এই ধরনের ফ্রেম নাম্বার ব্যবহার করা যাবে না। স্টপ এন্ড ওয়েটে ফ্রেম নাম্বার হবে 0 1 0 1 0 1 0 1 0 1। দ্যাট ইজ 1 নাম্বার ফ্রেমকে আমরা 0 দিয়ে ইন্ডিকেট করব, 2 নাম্বার ফ্রেমকে 1 দিয়ে ইন্ডিকেট করব, 3 নাম্বারকে 0 দিয়ে, 4 নাম্বারকে 1 দিয়ে, 5 নাম্বারকে 0 দিয়ে। এটার আরেক নাম হচ্ছে অল্টারনেট নাম্বারিং। এটা মূলত ব্যবহার করা হয় ডুপ্লিকেট ফ্রেম যেন ট্রান্সমিট না হয়। এখন আপনি বলতে পারেন 0 1 0 1 0 1 করে যদি সব কয়টার নাম্বারিং আমি করি তাহলে তো প্রতি 2টা ফ্রেমেই আমার ডুপ্লিকেট হওয়ার কথা। এখানে হচ্ছে সেকেন্ড ফ্যাক্ট, স্টপ এন্ড ওয়েটে প্রত্যেকটা ফ্রেমের জন্য, দ্যাট ইজ ইচ ফ্রেম এর জন্য একটা করে অ্যাকনলেজমেন্ট মাস্ট। দ্যাট ইজ আপনি যদি 0তম ফ্রেমটা পাঠান, আপনার এখানে 10টা ফ্রেমই আছে, তাহলে এখন এই ছবিটার দিকে আসে, আপনার প্রথম আপনি কোন ফ্রেমটা পাঠাবেন? 0 ফ্রেমটা পাঠাবেন। তাহলে সেন্ডার সাইডে একটা ভ্যারিয়েবল আছে সেটার নাম হচ্ছে এস, এটার নাম হচ্ছে কন্ট্রোল ভ্যারিয়েবল। সেই ভ্যারিয়েবলটার ভ্যালু সেট করতে হবে হচ্ছে 0, ভ্যালু সেট করতে হবে 0, কারণ আপনি এখন 0তম ফ্রেম পাঠাবেন, হুইচ ইজ ফার্স্ট ফ্রেম, মানে বুঝতে পারছেন আশা করি, আপনার ফ্রেমের মধ্যে প্রথম ফ্রেমটা 0 আপনি পাঠাবেন। সো আপনি ফ্রেম 0 পাঠালেন, রিসিভারও ফ্রেম 0 রিসিভ করলো। বোথ সাইডে প্রথম ট্রান্সমিশন 0তম ফ্রেম দিয়েই হয়, অন্যটা দিয়ে হয় না। এই জন্য 0 আর 0 তারা সেট করে রাখছিল এবং তারা সেটা সেন্ড এবং রিসিভ করছে, ঠিক আছে। কিন্তু নিয়ম অনুযায়ী প্রত্যেকটা ফ্রেম ট্রান্সমিটের পরে তার জন্য বাধ্যতামূলক একটা অ্যাকনলেজমেন্ট রিসিভ করতে হবে, নাইলে তার পরের ফ্রেম পাঠানো যাবে না। এখন এই অ্যাকনলেজমেন্টের যে নাম্বারটা, অ্যাকনলেজমেন্টের নাম্বারটাও হবে 0 1 0 1 0 1 0 1। তবে এখানে একটা ফ্যাক্ট আছে, ফ্যাক্ট হচ্ছে এটা টোটালি ডিপেন্ড করে যে ফ্রেমটের আগের বার পাঠানো হয়েছে তার নাম্বারের উপর। এদের নিজেদের মধ্যেও নাম্বারটা অল্টারনেট নাম্বার হয়। দ্যাট ইজ যদি আপনি ফ্রেম 0 পাঠান তাহলে অ্যাকনলেজমেন্ট 1 পাঠাবে, যদি ফ্রেম 1 পাঠান তাহলে অ্যাকনলেজমেন্ট 0 পাঠাবে। এর কারণ হচ্ছে অ্যাকনলেজমেন্টের 0 বা 1 আসলে এগুলা ডুয়েল মিনিং ইন্ডিকেট করে। ডুয়েল মানে হচ্ছে 2, দ্যাট ইজ দুটা মিনিং। অ্যাকনলেজমেন্ট 1 এর মানে হচ্ছে আমি 0তম ফ্রেম সাকসেসফুলি রিসিভ করছি, তুমি এরপরে 1 নাম্বার ফ্রেমটা পাঠাও। আর 1 নাম্বার ফ্রেম পাইলে সে তখন অ্যাকনলেজমেন্ট 0 পাঠায়। এর মানে হচ্ছে অ্যাকনলেজমেন্ট 0 মানে হচ্ছে আমি 1 নাম্বার ফ্রেম কারেক্টলি রিসিভ করছি, তুমি 0 নাম্বার ফ্রেম পাঠাও। এখন এই যে সেন্ড এবং রিসিভ হচ্ছে, যদি প্রত্যেকটার জন্য টাইমের মধ্যে টাইম আউট হওয়ার আগে অ্যাকনলেজমেন্ট পায় তাহলে পরের ফ্রেমটা পাঠাবে, যদি টাইম আউট হওয়ার আগে অ্যাকনলেজমেন্ট না পায় তাহলে যেই ফ্রেমটা অলরেডি একবার পাঠাইছিল সেটাই আবার নতুন করে পাঠাবে, পুরানো ফ্রেমটা পাঠাবে। এই হচ্ছে স্টপ এন্ড ওয়েটের নর্মাল অপারেশনের টোটাল এক্সপ্লেনেশন।
এখন আমরা যদি উপরে আসি, একটা একটা করে পয়েন্ট আমি হচ্ছে বলে দিচ্ছি। প্রথমটাতে আসেন, স্যার সেন্ডার। একটু ওই যে অ্যাকনলেজমেন্ট যেটা বললেন জিরো পাঠাবে রিসিভিং প্রান্ত থেকে, এইটা কি সেট অফ রুলস যে হচ্ছে যদি সেন্ডার থেকে ওয়ান পাঠায় তাহলে অ্যাকনলেজমেন্ট প্রতি ক্ষেত্রে জিরো পাঠাবে বা জিরো পাঠালে ওয়ান গো পাঠাবে? ব্যাক এন এর ক্ষেত্রে রিসিভার যদি 0তম ফ্রেম পায় তাহলে সে 1 নাম্বারের জন্য অ্যাকনলেজমেন্ট পাঠাবে, এটা ফিক্সড। কারণ এখানে 0 আর 1 ছাড়া কিছু নাই। স্যার সেন্ডিং ভ্যালুর উপর কি এটা ডিপেন্ড করবে নাকি ওটা ইনিশিয়াল ভ্যালু জিরো দেখে ওটা প্রথমে হচ্ছে প্রথমটা এটা ওয়ান? অ্যাকনলেজমেন্টের নাম্বার ফ্রেমের নাম্বারের উপর ডিপেন্ড করবে। যেই ফ্রেমটাই সে আগে পাবে সেটার উপর বেস করে অ্যাকনলেজমেন্ট নাম্বার হবে। কিন্তু বাই নেচার আপনি নর্মালি চিন্তা করে দেখেন, একটা ট্রান্সমিশনের শুরুতে আপনি তো প্রথম ফ্রেমটাই পাঠাবেন, মাঝের ফ্রেম তো পাঠান না। তবে আপনারা যদি মনে করেন, যেহেতু ছবি আঁকা আপনাদের নিজেদের উপরে, আপনি যদি মনে করেন যে আপনি 1 নাম্বার ফ্রেমকে 1 দিয়ে ইন্ডিকেট করবেন, করতে পারেন। তাহলে 1 1 0 1 0 1 0 মানে 1 0 1 0 1 0 1 0 এভাবে আপনাকে পাঠাতে হবে। অ্যাকনলেজমেন্ট ওভাবে করে চেঞ্জ হবে, কারণ অ্যাকনলেজমেন্ট নাম্বার তো ফ্রেমের নাম্বারের উপর ডিপেন্ড করে। এখানে ভুল নাই। আপনি যদি আপনার মতো করে ইন্ডিকেট করেন তাহলে সেটা আপনাকে বলে দিতে হবে, কোন এক্সপ্লেনেশন আপনাকে বলে দিতে হবে যে আমি 1 নাম্বার 1 দিয়ে আমি আমার প্রথম ফ্রেমকে ইন্ডিকেট করছি। কিন্তু নর্মালি সেটা করে না। 1 নাম্বার ফ্রেমকে 0 দিয়ে ইন্ডিকেট করে, 2 নাম্বার ফ্রেমকে 1 দিয়ে ইন্ডিকেট করে। এটা হচ্ছে প্র্যাকটিস। দ্যাট ডাজেন্ট মিন যে আপনি আপনার মতো ছবি আঁকলে সেটা ভুল হবে না। কিন্তু আমি যদি ফ্রেম নাম্বার এবং সিনারিও দিয়ে দেই, তাহলে আমি যে সিনারিও দিব সেই সিনারিওতে আপনাকে ড্র করতে হবে, তখন আপনি নিজের মতো করে যা ইচ্ছা ড্র করতে পারবেন না। জি স্যার। বোঝা গেছে কি? জি স্যার। আচ্ছা, তো প্রথম পয়েন্টটা যেটা ছিল সেটা হচ্ছে, যখনই সেন্ডার একটা মেসেজ বা একটা ফ্রেম ট্রান্সমিট করবে, সে সেটার জন্য একটা ডুপ্লিকেট কপি রেখে দিবে যতক্ষণ পর্যন্ত সেটার অ্যাকনলেজমেন্ট সে না পায়। এর রিজনটা হচ্ছে, যদি সে কোনো কারণে অ্যাকনলেজমেন্ট না পায় এবং টাইম আউট হয়ে যায়, যাতে করে সেই ফ্রেমটা সে সেকেন্ড টাইম ট্রান্সমিট করতে পারে, দ্যাট ইজ রিট্রান্সমিট করতে পারে। আইডেন্টিফিকেশন পারপাজের জন্য ডেটা ফ্রেম এবং অ্যাকনলেজমেন্টকে আমরা অল্টারনেটিভলি 0 এবং 1 দিয়ে নাম্বারিং করি। যদি ডেটা ফ্রেম 0 হয় তাহলে সেটা অ্যাকনলেজমেন্ট 1 দিয়ে ইন্ডিকেট করা হয়, আর যদি ডেটা ফ্রেম আপনার 1 হয় তাহলে অ্যাকনলেজমেন্ট 0 দিয়ে ইন্ডিকেট করা হয়। এটা হচ্ছে প্রোটোকলের নিয়ম। অ্যাকনলেজমেন্ট এর ডুয়েল পারপাস আছে। ডুয়েল পারপাসটা হচ্ছে এরকম, অ্যাকনলেজমেন্ট 1 এর ডুয়েল পারপাস হচ্ছে, যদি সেটা 1 হয় তার মানে সে ডেটা ফ্রেম 0 রিসিভ করছে এবং এরপরে সে 1 নাম্বার ফ্রেমটা চাচ্ছে, এক্সপেক্ট করতেছে যে সেন্ডার এরপরে সেটা পাঠাবে। যদি 1 নাম্বারটা না পাঠানো হয়, অন্য কোনোটা পাঠানো হয়, তাহলে ফ্রেম সে ডিলেট করে দিবে, রিসিভার তখন ফ্রেমটা ডিলেট করে দিবে। এবং এখানেই হচ্ছে 2টা অ্যাবনর্মাল সিনারিও আছে, সেটা আমি আপনাদেরকে আগামীকাল করে দিব। সেকেন্ডলি, ধরেন কোনো একটা মেসেজ আপনি, একটা ফ্রেম আপনি পাঠাইছেন, যেই ফ্রেমটা সিগন্যালটা নষ্ট হয়ে গেছে এবং ড্যামেজ হয়েছে। সো রিসিভার যে মেসেজটা রিসিভ করছে, যে ফ্রেমটা রিসিভ করছে, সেটা ড্যামেজড, মানে যেই ফরম্যাটে আপনি পাঠাইছেন সেই ফরম্যাটে সেটা চেঞ্জ হয়েছে, এক এক বিট হইলেও ধরেন চেঞ্জ হয়েছে। এই ধরনের ফ্রেম রিসিভার যদি রিসিভ করে তাহলে চুপ করে বসে থাকবে, কোনো অ্যাকনলেজমেন্ট দিবে না। আর কোনো একটা ফ্রেম আপনি পাঠাইছেন, আপনি সেন্ডার একটা ফ্রেম আপনি পাঠাইছেন, সেই ফ্রেমটা রিসিভার রিসিভই করে নাই, তাইলে তো সে চুপ করে বসে থাকবে, কোনো অ্যাকনলেজমেন্ট দিবে না। এই বোথ কেসে যেহেতু সে চুপ করে বসে থাকবে, রেজাল্টটা যেহেতু সেম, তার চুপ করে বসে থাকা, দ্যাট মিনস ড্যামেজড অর লস্ট ফ্রেম আমরা সেম ম্যানারে বা সেম ওয়েতে ট্রিট করি বা হ্যান্ডেল করি। রিসিভার যদি তার কি নাম, এরর চেকিং মেকানিজম, দ্যাট ইজ এফসিএস, ফ্রেম চেক সিকোয়েন্স, সেটা এইচডিএলসি তে আপনারা দেখবেন, যদি ফ্রেম চেক সিকোয়েন্স দিয়ে সে কোনো এরর পায় তার রিসিভড ফ্রেমের মধ্যে, সে চুপ করে বসে থাকবে, কোনো অ্যাকনলেজমেন্ট দিবে না।
সে ফ্রেমটাকে ডিলিট করে দিবে এবং কোনো অ্যাকনলেজমেন্ট পাঠাবে না, এটাকেই আমরা বলতেছি চুপ করে বসে থাকা। রিসিভার যদি এমন কোনো ফ্রেম রিসিভ করে যেটা আউট অফ অর্ডার, দ্যাট ইজ তার 0তম ফ্রেম পাওয়ার কথা সে 1 নাম্বার পাইছে, অথবা 1 নাম্বার পাওয়ার কথা সে 0 নাম্বার পাইছে, তখনও সে বুঝতে পারে যে তার কোনো একটা ফ্রেম সে লস্ট করছে, মানে তার পাওয়ার কথা একটা, সে পাইছে অন্যটা, তার মানে যেটা তার পাওয়ার কথা সেটা আসে নাই, সেটা হারায় গেছে। কারণ একটা না পেলে তো আরেকটা আসবে না। এই ক্ষেত্রেও সে আউট অফ অর্ডার ফ্রেমটা ডিলিট করে দেয়। সো ড্যামেজ ফ্রেম পাই আর আউট অফ অর্ডার ফ্রেম পাই, দ্যাট ইজ লস্ট ফ্রেম পাই, বোথ কেসে আমরা সেম ওয়েতে সেটা ডিল করি বা হ্যান্ডেল করি। সেন্ডার সাইডে একটা কন্ট্রোল ভেরিয়েবল আছে, নাম হচ্ছে এস। যেই ফ্রেমটা পাঠানো হবে সেই ফ্রেমটার নাম্বার হচ্ছে এস হোল্ড করে। রিসিভারের একটা কন্ট্রোল ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে আর। সে কোন ফ্রেমটা চাচ্ছে সেই নাম্বারটা এখানে সে সেভ করে রাখে, নাহলে সে বুঝবে কিভাবে যে এই ফ্রেমটা চাচ্ছে না কোন ফ্রেমটা আসছে। লাস্ট দুইটা পয়েন্ট, একটা টাইমার থাকে সেন্ডারের কাছে, সে যখনই কোনো একটা মেসেজ বা ফ্রেম পাঠায় তখনই সে টাইমার স্টার্ট করে। অ্যাকনলেজমেন্ট যদি সেই টাইমারের মধ্যে, অ্যালোটেড টাইমের মধ্যে না আসে, তাহলে সে বুঝতে পারে যে ফ্রেমটা রিসিভারের কাছে পৌঁছায় নাই বা ড্যামেজ হয়েছে, সেটার জন্য কোনো অ্যাকনলেজমেন্ট সে পায় নাই, পাবেও না। সো সেই মেসেজটা তাকে, ফ্রেমটা তাকে নতুন করে সেন্ড করতে হবে, মানে পুরানো ফ্রেমটা সেকেন্ড টাইম সেন্ড করতে হবে। স্টপ অ্যান্ড ওয়েটের ক্ষেত্রে রিসিভার কেবলমাত্র পজিটিভ অ্যাকনলেজমেন্ট দেয়, দ্যাট ইজ যদি সে সাকসেসফুলি রিসিভ করে তাহলে সে শুধুমাত্র এতটুকুই বলবে আমি মেসেজটা রিসিভ করছি। সে কখনোই এ ধরনের কোনো কথা বলবে না যে আমি মেসেজটা পাই নাই, আমার মেসেজটা আমি পাইছি কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, অথবা আমি আউট অফ অর্ডার ফ্রেম পাইছি, এরকম কোনো কথা সে কখনো বলবে না। সে যদি শুধুমাত্র প্রপারলি পায় সে জাস্ট মেসেজ পাঠাবে যে আমি প্রপারলি পাইছি। আদার দেন দ্যাট সে কোনো ধরনের নেগেটিভ কোনো কথা বলবে না, যে আমার ফ্রেমটা নষ্ট হয়ে গেছে, আমার ফ্রেমটা লস্ট হয়ে গেছে, আমি আউট অফ অর্ডার ফ্রেম পাইছি, এরকম কোনো নেগেটিভ কথা সে বলবে না। এই হচ্ছে স্টপ এন্ড ওয়েটের টোটাল এক্সপ্লেনেশন, আমি যা যা নিচে বললাম বা হচ্ছে লেখা ছিল তাই। একটু কি আজকে থাকুক, বাকিটা আপনার ছবিকে অ্যাবনর্মাল সিলিন্ডার কালকে হচ্ছে দেখাবো, যদিও ক্লাস হয়তো 1 ঘন্টা নিতে পারবো, তার মধ্যেই পারবো, অসুবিধা নেই। থিওরি রুমে হইলেও কোনো সমস্যা নাই, ল্যাব রুমে হইলেও কোনো সমস্যা নেই। আর 12টার সময় আপনাদের হচ্ছে 608 নাম্বার রুমটা, যে রুমে গত সপ্তাহে আপনাদের সাথে আমার দেখা হয়েছিল, আপনারা পরে ছেড়ে দিলেন কারণ আমার ওখানে ক্লাস ছিল। ওই রুমটাতেই আপনারা বসতে পারেন। ওই রুমের পিসিও ভালো, যথেষ্ট ফাস্ট। ওই রুমের কি বলবো, সুযোগ সুবিধাও ভালো, বেনিফিটস অ্যাডভান্টেজ সবই ভালো। ওই রুমটাতেই বসতে পারেন, কারণ আমার 12টার সময় যে ক্লাসটা সেটা আমি সকাল 10টায় নিয়ে আসি, কারণ নামাজের আগে আমি সব শেষ করবো। আপনারা 608 নাম্বার রুম, ওটাতে বসতে পারেন, বা 608ই তো মনে হয় ছিল গত সপ্তাহে যেটা আপনারা বসছিলেন আর কি, 12টায়, ওটাতেই আমার রুমে বসেন, আমি ওই সময় নিয়ে নিব। আর এখন হচ্ছে আপনারা কাইন্ডলি ওই রোল নাম্বারটা হচ্ছে মেসেজে দিয়ে দেন, আমি কালেক্ট করে নিচ্ছি। আর যদি কেউ গাইডেড এর হিসেবে থাকেন তার রোলটাও হচ্ছে দিয়ে দেন, আমি সেটাও ইআরপি তে দিয়ে দিব, ঠিক আছে? এতে সবই কপি করে রাখবো, কপি করে হচ্ছে ওটা ইআরপি তে পরে আমি বসাই দেবো। তো সবাই যারা যারা হচ্ছে আইডি বা রোল নাম্বার অলরেডি দিয়ে দিছেন তারা লিভ নিতে পারেন। থ্যাংক ইউ, আগামীকাল কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।
স্যার আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবেন? আহ, বলেন। স্যার আমি সারাক্ষণই ছিলাম ক্লাসে, আমাদের 2 মিনিট ধরে নেটটা আটকে গেছিল স্যার। স্যার আমি হচ্ছে রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি স্যার চ্যাট বক্সে। হ্যাঁ, ঠিক আছে, মোহাম্মদ তানভীর না? জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি আমি এখনো মিটিং ক্লোজ করবো আরো 2-3 মিনিট পর। তার মধ্যে যারাই দিবেন একবারে কপি করুন। ধন্যবাদ স্যার। হ্যালো স্যার, প্রেজেন্ট কি নিয়ে নিছেন? না, আইডি এখনো দিতে পারেন, যতক্ষণ মিটিং ওপেন আছে ততক্ষণ দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে।